একসাথে এত হরিণ এখন আর কটকা বা সুন্দরবনের কোথাও দেখা যায় না। 2018 সাল পর্যন্ত এ ধরনের হরিণের পাল দেখা যেত সুন্দরবনের কটকা, কচিখালি আর ত্রিকোণ সহ সব কেওড়ার বনগুলিতে। এমনকি পর্যটকরা কেওড়ার ডাল ভেঙে দিলেই হরিণের পাল চলে আসতো। সুন্দরবনের হরিণ কখনোই মানুষ দেখে ভয় পেত না। অথচ বর্তমানে হরিণ মানুষের উপস্থিতি টের পেলেই পালাচ্ছে। এমনকি অনেক দূর থেকেও খুবই সতর্ক থাকছে। সুন্দরবনের ত্রিকোণ, কটকা বা টিয়ারচরের হরিণকে এরকম সন্ত্রস্ত থাকতে আগে কখনো দেখা যায়নি। কেমন আছে আমাদের সুন্দরবনের হরিণগুলি? 2019 সাল থেকে সুন্দরবনে হরিণের সংখ্যা কমতে থাকে, যার চরম অবস্থাটা দেখা যাচ্ছে এখন। এবার সুন্দরবনের বিভিন্ন জায়গায় ঘুরে আমাদের গবেষক দল এটি নিশ্চিত করে। বিগত বছরগুলো থেকেই হরিণ কমা শুরু করলেও প্রকৃত কারণটি বোঝা যাচ্ছিল না। প্রকৃতপক্ষে ইদানিংকালে সুন্দরবনের বর্তমান বন ব্যবস্থাপকদের সক্রিয় ভূমিকার জন্যই জানা গেছে প্রকৃত কারণটি, এবং সেটি হচ্ছে ব্যাপক হারে হরিণ শিকার। পূর্ব সুন্দরবনে ডিএফও হিসেবে যোগদানের পর গত কয়েক মাসে জনাব রেজাউল করিম চৌধুরীর উদ্যোগে পূর্ব সুন্দরবনে ফাঁদ পেতে হরিণ ধরা বন্ধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। এতে হরিণ ধরার যে চিত্র উঠে এসেছে তা সত্যিই ভয়াবহ। আমার সুন্দরবন সম্পর্কে আমার কিছু অতীত অভিজ্ঞতা আছে। জানি যে আসলে হরিণ শিকার হয়, কিন্তু পত্রপত্রিকা আমরা দেখেছি অনেকবার, সবসময় থাকে। আমার আগেও অনেক পত্রপত্রিকা আমি দেখেছি। আমরা গত 6 মাসে এই প্রায় 26,000 ফুট আমরা কিন্তু এই হরিণের মালা ফাঁদ আমরা কিন্তু উদ্ধার করেছি। এছাড়া সিটকে ফাঁদ, খণ্ড খণ্ড রাস্তা দিয়ে যেগুলো পাতা হয় সেগুলো আমরা রিমুভ করেছি। এবং সম্প্রতি এই যে রাস পূজা, এই যে এখন আজকে শেষ হলো পূর্ণ স্নানের মাধ্যমে, গতকাল আমরা কিন্তু আলোর কোলে আমরা কিন্তু প্রায় 5,000 ফুট আমরা কিন্তু এই হরিণ শিকারের ফাঁদ আমরা রিমুভ করলাম। স্টাফরা প্রচণ্ড পরিশ্রম করেছে। আমি নিজেও ফাঁদ রিমুভালে ছিলাম। আমি যখন যোগদান করি তখনই আমার সেসব মধুর পাস চলছিল। যোগদানের দিনেই আমি কিন্তু একটি কাজ করলাম। আমার মাথায় চিন্তা হলো যে সুন্দরবনে মধু যারা আহরণ করে তারা কিন্তু 8-10 জন মিলে কিন্তু একসাথে পাশাপাশি দাঁড়িয়ে 40-50 ফুট দূরে দূরে এক ধার চেয়ে সার্চ করতে থাকে। তো আমার মনে হলো যে এইটাকে আমি কাজে লাগাই। আমি তখন কিন্তু ঘোষণা করলাম যে আমি পার কেজি ফাঁদ যদি আমাকে এই মাওয়ালিরা মধু সংগ্রহকারীরা যদি আমাদের উদ্ধার করে দিতে পারে, তাহলে আমি পার কেজিতে 2,000 টাকা আমরা দিব। তো এইটা কিন্তু যেটি হলো, এটি করে কিছু জিনিস হয়েছে। তারা যে খুব বেশি ফাঁদ আমাকে দিয়েছে তা কিন্তু না, তবে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান দিয়েছে। স্যার অমুকখানে ফাঁদ দেখেছি, আমাদের স্টাফদেরকে বলেছে অমুকখানে ফাঁদ দেখেছি। তো এগুলো দিয়ে কিন্তু আমার ফাঁদগুলো আমরা রিমুভ করেছি। আমরা এই গত 6 মাসে আমরা এইভাবে ফুট পেট্রোল করে প্যারালাল লাইন সার্চিং পদ্ধতিতে প্রচুর আমরা স্নেয়ার রিমুভ করেছি এবং অনেক হরিণ শুকর এগুলো বেঁচে গেছে। প্রতিটি ক্যাম্পকেই আসলে আমরা দায়িত্ব দিয়েছিলাম যে শুধুমাত্র স্মার্ট টিম, 2 রেঞ্জে 2টি স্মার্ট টিম প্রতি মাসে 2 বার যে ঘুরে দেখবে, জঙ্গল দেখবে, তারা কিন্তু সব শেষ করতে পারে না। এক একটা ক্যাম্পের এক একটা অধিক্ষেত্র আছে। এই আমার সেই 41-43টি ক্যাম্প আছে। সেই ক্যাম্পের অধিক্ষেত্রগুলো তাদেরকে দায়িত্ব নিতে হবে। তারাই জঙ্গলে পায়ে হেঁটে কাজগুলো করবে, না হলে এগুলো খুঁজে শেষ করা যাবে না। আমি খাল দিয়ে গেলে কিন্তু এগুলো কিন্তু পাওয়া যায় না। খাল দিয়ে গেলাম, হয়তো পাওয়া যেতে পারে কীরকম যে কেউ যদি শিকার করে নিয়ে যায় বা ফাঁদ দিয়ে নিয়ে যাচ্ছে,
সেই অবস্থায় কিন্তু পাওয়া যেতে পারে, কিন্তু এটা একটা চান্সের ব্যাপার। কিন্তু আসলে ফাঁদ পাতা থাকে উপরে। স্টাফদেরকে কনভিন্স করলাম, তারা অ্যাগ্রিড হলো এবং আমরা তখন থেকে শুরু করলাম, ঠিক মে মাসের শুরু থেকে। আমি কিন্তু 29 এপ্রিল জয়েন করেছি, মে মাসের 1 তারিখ থেকে আমাদের এই অভিযান শুরু হলো এবং আমাদের স্টাফরা স্বতঃস্ফূর্তভাবে, আমি লাকি এনাফ যে আমি তাদেরকে কনভিন্স করতে পেরেছি। তাদের স্বতঃস্ফূর্ততা এই পর্যায়ে পৌঁছে গেল যে এর পরপরই কিন্তু ঈদুল আজহা আসলো এবং সেখানে একটি 9-10 দিনের লম্বা ছুটি ছিল। এই 10 দিন কিন্তু তারা কিন্তু কেউ ইয়েতে যায়নি, বাড়িতে যায়নি। বাড়িতে না গিয়ে প্রত্যেকে কিন্তু, কারণ আমরা জানি এইসব লম্বা ছুটির সময় সবাই মনে করে, হরিণ শিকারীরা বা অন্যান্য দুষ্কৃতিকারী, তারা মনে করে যে ফরেস্টের লোকজন কেউ থাকে না, এইটাই সুযোগ, আমরা এটা সুযোগটা কাজে লাগাই। তো আসলে এই সময়গুলো আমাদের স্টাফরা কেউ গেল না, ফলে আমরা বড় একটি ভালো কাজ করতে পারলাম। এই সময় কোনো হরিণ শিকারীরা আসলে জঙ্গলে কাজ করতে পারে নাই। আগে অল্প কিছু ফাঁদ দেখা যেত বা হরিণ শিকার হতো, আগে কিন্তু হরিণ শিকার মাংস পাওয়া যেত, সেই নিউজগুলো বেশি আসতো। কিন্তু এখন কিন্তু ফাঁদ রিমুভ হলো, বন বিভাগের কর্মচারীরা কিন্তু ফাঁদ তুলে নিল, কিংবা ফাঁদের সাথে হরিণ আটকে গেছে, সেই অবস্থায় হরিণকে বাঁচালো কিংবা শূকরকে বাঁচালো, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে। অর্থাৎ এটি আমি বলবো একটা পজিটিভ সাইড, মানে হরিণ শিকার হওয়ার আগেই আমরা ফাঁদগুলো তুলে নিচ্ছি। এই কাজগুলো অব্যাহত রাখতে হবে একদম কন্টিনিউয়াসলি, এটি কখনো শেষ করা যাবে না। বিশেষ করে ছুটি, বড় ছুটি, ছুটির দিন, এগুলোও কিন্তু আমরা এখন করছি। আমার মনে হয় এটি একটি ভালো প্রভাব ফেলবে সুন্দরবনের জন্য। আরেকটি বিষয় হলো যে আমরা কিন্তু এটি কিন্তু খুব গুরুত্ব দিচ্ছি যে হরিণ শিকারীকে হাতে নাতে ধরা। আমরা কিন্তু এই গত 6 মাসে প্রায় 16 জন, আমরা কিন্তু 8 জনকে আমরা হাতে নাতে ধরেছি, আর 8 জন পলাতক আসামি তাদের সঙ্গী ছিল, দৌড়ে পালিয়েছে। তাদের স্টেটমেন্ট এবং আমরাও মোটামুটি চিনতে পেরেছি বা ভিডিও করে ছবি নিয়ে আমরা কিন্তু শনাক্ত করতে পেরেছি যে শিকারী কারা। এবং এরা মাংস সাপ্লাইয়ারও আছে এবং কন্ট্রাক্ট নেয় মাংস সরবরাহ করে, এই জাতীয় কিছু লোকজন। এবং আপনারা সবাই জানেন যে সুন্দরবনের পূর্ব দিকে লাগোয়া পাথরঘাটার অংশে, বরগুনা জেলা, এখানে প্রচুর কিন্তু হরিণ শিকারী একদম ঐতিহাসিকভাবেই আছে, বিশ্বাসবাড়ি, জ্ঞানপাড়া, এইসব জায়গাগুলো। তো আমরা যেটি করেছি, আমরা শুরুতেই কিন্তু কিছু স্থানীয় জনগণকে আমরা সম্পৃক্ত করেছি। ওখানে জ্ঞানপাড়া, চরদুয়ানিতে আমরা কমিটি করে দিয়েছি, 10 জনের কমিটি, 10-20 জন, এবং শরণখোলা আরেকটি কমিটি হয়েছে, 3টি 30 জনের কমিটি। তারা কিন্তু কাজ করছে, আমাদেরকে ভালো ভালো ইনফরমেশান দিচ্ছে। আমরা কিন্তু বাছে করে এই ককশিট মাছ বলে এর ভিতরে মাংস নিয়ে যাচ্ছে, সেই ইনফরমেশানেও কিন্তু আমরা বাসের হেল্পার এবং সুপারভাইজারকে আমরা কোর্টে সোপর্দ করেছি। এখন আমাদের একটা জিনিস যে বিজ্ঞ কোর্ট যদি আমাদেরকে এগুলো একটু স্পেশালি চিন্তা করে যদি এই আসামিদেরকে যদি সাজা নিশ্চিত করে, তাহলে কিন্তু হরিণ শিকার কিন্তু কমে যাবে। ভালো দিক হলো যে এর মধ্যে কিন্তু এই সম্প্রতি 2 বছরের একজনের কারাদণ্ড হয়েছে এই হরিণ শিকারের দায়ে। তো আমরা আশা করব যে মামলাগুলো যেন বিজ্ঞ কোর্ট একটু গুরুত্ব দিয়ে দেখেন। এই সুন্দরবনকে তো বাঁচাতে হবে আসলে, এই প্রাণীগুলোর প্রকৃতির জন্য। সুন্দরবনে যদি হরিণ না থাকে, বাঘ থাকবে না। বাঘ না থাকলে কিন্তু সুন্দরবনে গাছও রাখা যাবে না, এখানে ঘর বাড়ি হবে, এখানে লবণ চাষ হবে, শুটকি চাষ হবে, মাছ চাষ হবে, মাছের ঘের হবে। সুতরাং বাঘকে রাখতে হবে। সুন্দরবন কিন্তু শুধু মানুষ একা রাখছে না। আর সুন্দরবন যদি না থাকে, তাহলে এই যে সাতক্ষীরা, খুলনা, তারপরে বাগেরহাটের লোকজন কিন্তু সব মারা যাবে। কারণটা হলো এই ফানেলের মুখ, আমাদের যে এই ভৌগোলিক একটি অবস্থান, সবসময় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস কিন্তু এখানে হিট করবেই। এই হিট করাতে মানুষজন বেঁচে যাচ্ছে কিন্তু সুন্দরবনের জন্য। আমরা যদি 91 সনের কথা বলি, যে কক্সবাজার, চট্টগ্রামে 3.5 লাখ লোক মারা গিয়েছিল যে ঘূর্ণিঝড়টিতে 29 এপ্রিল। তার চেয়েতেও কিন্তু শক্তিশালী ঘূর্ণিঝড় 2007 এবং 2009 হয়েছে সিডর আইলাতে। সুন্দরবন গাছপালা দুমড়ে মুচড়ে পাতা ছিঁড়ে গেছে, বেসাকার হয়ে গেছিল, কিন্তু কোনো মানুষকে মারতে দেয়নি। আল্লাহ তাআলা সুন্দরবনের মাধ্যমে মানুষকে বাঁচিয়ে রেখেছে। তো আসলে সুন্দরবনকে রাখতে হবে মানুষকে বাঁচার জন্য। সুতরাং সুন্দরবনের কোনো বিকল্প নাই, এই ইকোসিস্টেমটাকে আমাদের বাঁচিয়ে রাখতেই হবে।
আমরা মানুষের কাছে, গণমানুষের কাছে সবিনয় অনুরোধ জানাই যে আসলে হরিণের মাংস কিন্তু এটি খাওয়ার কিছুই না। এটি কোনো, আমি লোকজনের কাছে শুনেছি যারা খেয়েছে, তারা কিন্তু কেউই বলে নাই খুব সুস্বাদু, একজন ব্যক্তিও বলে নাই খুব সুস্বাদু। কিন্তু মানুষের মাথায় তো থাকে যে একটু হরিণের মাংস খাবে, না জানি কি নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের একটু আকর্ষণ বেশি থাকে। এবং হরিণের মাংস খাওয়া, হরিণের শিকার, এগুলো সবই কিন্তু আমাদের বন্যপ্রাণী আইন বা আরও 27 সনের বন আইন সবগুলোতে কিন্তু নিষিদ্ধ। তো আমরা মানুষের কাছে এটি বলবো যে আপনারা হরিণ শিকারীকে আর সাহায্য করবেন না। এই সাহায্যটা বন্ধ হবে যখন যখন আপনি নিজে মাংস খাবেন না, অর্থাৎ তাকে টাকা না দিলে সে আর করবে না। মানুষের খাবারের মাংসের চাহিদা আছে বলেই কিন্তু শিকারি সে যাচ্ছে হরিণ শিকার করতে। মানুষের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যে সবাই মিলে চলেন না, আমরা এই সুন্দরবনকে বাঁচাই, হরিণগুলোকে রক্ষা করি। খুব মায়াবী হরিণ আমরা দেখেছি যে ফাঁদে আটকে পড়ে একদম ছটফট করছে। আমরা কিন্তু মৃত হরিণও দু একটা পেয়েছি, এবং হরিণের এবং বানরের পা আটকে গিয়ে সেখানে পচন ধরে গেছে এরকম বন্যপ্রাণীকে আমরা উদ্ধার করেছি। শূকর আটকানো ছিল, সেগুলো পেয়েছি। এবং যে ফাঁদগুলো পাতা থাকে, আমি গতকাল আমরা স্টাফদের সাথে আমরা রিমুভ করলাম, আমি সেটিও দেখাতে পারবো যে আসলে এই জায়গায় দিয়ে যেভাবে পাতা হয় এখানে কোনো প্রাণী মানে স্কেপ করার কোনো সুযোগই নাই, এটা আটকা পড়বেই, সেটি যে কোনো প্রাণী হোক। এবং এই খুব মর্মান্তিক অবস্থায় কিন্তু এই ফাঁদে আটকা পড়ে যায়, এবং অনেক মৃত হরিণের মাংসও কিন্তু মানুষকে খাইয়ে দেয়। এটি আরেকটা বিষয়। আরেকটি জিনিস খুব চাতুরি করা হয়, যে কিন্তু কুকুরের মাংসও শুনেছি যে হরিণের মাংস বলে চালিয়ে দেয়। তো আসলে মানুষ কেন এটি খায়? আপনারা কেউ খাবেন না। আমি সবাইকে বলবো, অনুরোধ করব যে এটি খাওয়ার কিছু নয়, আমরা এই প্রাণীটাকে রক্ষা করি। যখন ফাঁদে একটা হরিণ আটকা পড়ে তখন সে খুব কাঁদে, আমরা দেখেছি চোখ দিয়ে সারাক্ষণ পানি চলছে। এটি আমি আটকে পড়লে আমিও তো কাঁদবো। কেন আমরা এই হরিণকে এই কাঁদিয়ে তার বাচ্চা থেকে তাকে মাকে মেরে ফেলে আমরা এটা হরিণের মাংস খাবো? আমরা কি এটা চিন্তা করবো না আরেকবার? প্রকৃতপক্ষে একজন যোগ্য, দক্ষ, পেশাদার, নিবেদিত প্রাণ, সুশিক্ষিত বন ব্যবস্থাপকের নেতৃত্বে অন্যান্য বন কর্মকর্তারা একটি বন ও বনের বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখতে পারেন। একজন বন ব্যবস্থাপক সাহসী নেতৃত্বের মাধ্যমে কী পরিমাণ দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আনতে পারেন তার একটি উদাহরণ সৃষ্টি করলেন পূর্ব সুন্দরবনের ডিএফও জনাব রেজাউল করিম চৌধুরী। 4 তারিখে আমরা একদম এই আলোর পোলের পাশে, কুতুবের খালের পাশে আমাদের কিন্তু মনে রাখতে হবে, একজন রেজাউল করিম চৌধুরী বা বন বিভাগের পক্ষে এককভাবে সুন্দরবনে হরিণ হত্যা বন্ধ করা সম্ভব নয়। এটি বুঝতে হবে যে বিভিন্ন ধরনের ফাঁদ ব্যবহার করে এই হরিণ নিধন কোনো শৌখিন শিকারীদের কাজ নয়, বা এগুলি দুই একটি বিক্ষিপ্ত ঘটনাও নয়। সুন্দরবনে হরিণ নিধন চলছে একটি সংঘবদ্ধ প্রভাবশালী চক্রের মাধ্যমে, যেখানে অনেক রাঘববোয়ালরা জড়িত। আমাদের মনে রাখতে হবে, সুন্দরবন ৬,০০০ বর্গ কিলোমিটারের বিশাল বন হলেও অল্প কয়েকটি নদীপথেই এখানে প্রবেশ করতে হয়। তাই আজ থেকে বহু বছর আগে ব্রিটিশরা যখন এ বনের ব্যবস্থাপনা শুরু করে, তখন এমনভাবে স্টেশন ও টহল ফাঁড়িগুলো স্থাপন করেছিল যে তাদের দৃষ্টিপথের বাইরে কোনো জলযানই সুন্দরবনে প্রবেশ করতে পারত না। এই সুনির্দিষ্ট নদীপথগুলো নিয়ন্ত্রণে আনতে পারলেই বনের ভিতরে ফাঁদ নিয়ে প্রবেশ বন্ধ করা যায়। বর্তমানে বন বিভাগের অপর্যাপ্ত লোকবল দিয়ে এই নদীপথগুলো নিয়ন্ত্রণ করা যাবে না। সুন্দরবনের ভেতরে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর টহল ফাঁড়ি তৈরি না করে বরং এসব নদীগুলোর প্রবেশপথে করলে যৌথভাবে অবৈধ জলযানের প্রবেশ বন্ধ করা সম্ভব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখতে পারেন। আমরা মনে করি
সকলের সম্মিলিত উদ্যোগেই সুন্দরবনে হরিণ হত্যা বন্ধ করা সম্ভব। সুন্দরবনে হরিণ হত্যা বন্ধে বর্তমানে বন বিভাগ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এসব কার্যক্রম চলমান থাকলে আগামী 1 বছরের মধ্যে সুন্দরবনে হরিণের অবস্থার পরিবর্তন হবে বলে আশা করা যায়।